ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব জামায়াতের। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বগুড়ায় বাবা ছেলে সহ 4 জেলায় দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। বেপরোয়া গতিই কারণ বলছে পুলিশ। এবং আগামী মাসে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। 2030 সালে পুরো দমে চালুর আশা। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয় আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কে সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো জিরো করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে, ইন্টেনশন। যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে, বা অপোজিশন বলে যারা গভর্নমেন্ট, তাদেরকে তিনি নিয়ে এসছেন। ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক, সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা, সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন, ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে পিআর পদ্ধতিতে ভোট ও নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন জামায়াত নেতারা। খুলনায় ছাত্র যুব সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। একই দিন পিআর সহ 5 দাবিতে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল 9টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার ঘরের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। এদিন বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় আয়োজিত পৃথক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত দিনে যারা দুর্নীতি অপকর্মে জড়িত ছিল তাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে না। পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না। আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্রানি অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত ১ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা, এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আর কয়েক ঘন্টার মধ্যেই ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নিয়ে সরকার প্রধান হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো জাতিসংঘে এলেন এবং ভাষণ দিতে যাচ্ছেন। এই ভাষণে কি গুরুত্ব পাবে এই নিয়ে কিন্তু আলোচনা এখন সর্বত্র।
তারা সর্বত্রই এখন আলোচনার বিষয়। আজ যে শুক্রবার সকাল থেকেই অধিবেশন শুরু হয়েছে, বিতর্ক পর্ব শুরু হয়েছে, যেটি রাষ্ট্র এবং সরকার প্রধানদের সবচেয়ে মূল যে পর্ব। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি প্রথমেই বক্তব্য দিতে আসেন। যখন নেতানিয়াহু বক্তব্য দিতে পোডিয়ামে আসেন তখনই কিন্তু অধিবেশনের যে সম্মেলনস্থল, সেই সম্মেলন থেকে অধিকাংশ দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা ফিলিস্তিনের উপরে যে গাজায় যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদে কিন্তু রাষ্ট্রপ্রধানরাই কিন্তু নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং তার বক্তব্য শুনতে চাননি। একসঙ্গে 100-রও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা অধিবেশন স্থল কিন্তু ছেড়ে চলে যান। এর মধ্যেই নেতানিয়াহু বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে বড় স্ক্রিনে দেখাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এরপরে বক্তব্য রাখবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, তিনি বক্তব্য রাখবেন। এই যে প্রথম সকালবেলার যে পর্ব, সকালবেলা পর্বে 10 নম্বর সিরিয়ালে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে ভুটানের প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্য রাখবেন। সব কিছু মিলিয়ে আজকের যে বিতর্ক পর্ব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ কয়েকজন নেতৃবৃন্দ আজকে বক্তব্য রাখতে যাচ্ছেন। এখন একটি অপেক্ষা যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন এবং বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেই দিকেই এখন সবাই তাকিয়ে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে। জনপদের সময় আরও থাকছে। ধানের চারা তোলা নিয়ে তুলকালাম। হবিগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 30। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হওয়ায় অক্টোবর মাসে শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার 5,500 কোটি টাকার পাশাপাশি বাকি 1,000 কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্তত 4 বছর আগেই 9,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল 14 মিটার গভীরতা এবং 6 কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল, শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে 2টি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। 17,000 কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে 5,500 কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে 900 কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে 6,500 কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 460 মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। আগামী 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। EDF Aluminium, redefine possibilities. হবিগঞ্জে ধানের চারা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বানিয়ারচংয়ের তারাশহী গ্রামে কুদ্রতালির জমি থেকে ধানের চারা তোলেন দিঘিরপাড় গ্রামের শামসুদ্দিন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 30 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনপদে সময় আরও থাকছে। প্রতিষ্ঠার একযুগীয় গাজীপুর সিটি কর্পোরেশনে বাড়েনি নাগরিক সেবা। যত্রতত্র আবর্জনায় ছেয়ে গেছে পুরো নগরী। বর্জ্য ব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।
যুগেও নাগরিক সেবা বাড়েনি গাজীপুর সিটি কর্পোরেশনে। যত্রতত্র আবর্জনায় ছেয়ে গেছে পুরো নগরী। বর্জ্য অব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যেন আকাশ ছুঁয়েছে আবর্জনার স্তূপ। এর নিরাপদ উচ্চতা যেখানে 50 ফুট, সেখানে তা 8 থেকে 10 তলার চূড়ায় গিয়ে ঠেকেছে। শিল্পনগরী হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন। বিপুল জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানবসৃষ্ট বর্জ্য। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শুধু মহানগর এলাকায় দিনে প্রায় 3000 মেট্রিক টন আবর্জনা সৃষ্টি হয়। দিন যায়, কর্তৃপক্ষ বদলায়। সিটি কর্পোরেশন হওয়ার 1 যুগ পেরিয়ে গেলেও এই শহরের বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়নি কেউ। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় এই এক জায়গাতেই বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে ময়লা। ধীরে ধীরে উঁচু হচ্ছে পাহাড়, বাড়ছে এর প্রশস্ততাও। ভাগাড়ের পেছনে তুরাগ নদ। সামান্য বৃষ্টি হলেই দূষিত ও বিষাক্ত পানি মিশে যায় নদীতে। থাকাও যায় না, বৃষ্টি হলে এটা বেশি ক্ষতি হয়, গন্ধ আসে। আবর্জনা ফালানি পড়ে কোনো ফসল হয় না। অথচ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের অর্থায়নে অনেক আগেই মাস্টার প্ল্যান করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। তবে নীতি নির্ধারকদের দ্বন্দ্বে আজও তা আলোর মুখ দেখেনি। সিটির যে মাস্টার প্ল্যানটা করা হয়েছিল ডুয়েটের পক্ষ থেকে, সেখানে কিন্তু আমরা স্পষ্ট কয়েকটা জায়গায় আমরা বলছি যে ওখানে স্যানিটারি ল্যান্ডফিল স্টেশন হবে এবং যাতে করে কোনো ধরনের রোগ জীবাণু বাতাসে, ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটারেও যেন কোনো রকমের সংক্রমণ না হয়। ডাম্পিং স্টেশন নির্মাণে প্রাথমিকভাবে 100 বিঘা জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও স্থায়ী সমাধানের পথ খুঁজছে সিটি কর্পোরেশন। চেষ্টা করছি যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা যাতে আধুনিক ইয়াতে নেওয়া যায়। একসাথে অনেক পরিমাণ জায়গা পাওয়া গাজীপুরে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জে যায়। বর্জ্য অপসারণের নামে গাজীপুরের প্রতিটি ঘর থেকেই নির্দিষ্ট অর্থ আদায় করে সিটি কর্পোরেশন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন জনপদের সময়। ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে 2 নাতি ও দাদির মৃত্যু হয়েছে। পরিবারের 3 সদস্যকে হারিয়ে শোকে দিশেহারা স্বজনরা। পরিবারের 3 জনকে একসঙ্গে হারিয়ে দিশেহারা স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদরের মধ্য ভাসানচর গ্রামে 2 নাতি তৌসিফ ও সোয়াতকে নিয়ে কুমার নদে গোসল করতে নামেন দাদি মালেকা বেগম। এক পর্যায়ে স্রোতে 3 জনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় দাদি নাতিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে বিকেলে মালেকা ও তৌসিফের লাশ নদের পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আর শুক্রবার সকালে সোয়াদের মরদেহ পানিতে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। আমি কইছি কলপিটু পরে জন্নায় গোসল করবে, কয় হওয়া জন্নায় গোসল করবো, এই কথা আর কথা হয় না। সোয়াদ মির্জা যে সে হলো ভেসে যায়, আর হলো তৌসিফ মির্জা আমার দাদির হাত ধরেছিল, সে হলো সেই 2টা লাশ এমনি ভেসে উঠছিল। তখন এলাকাবাসীরা দেখছে একসঙ্গে 3টা মৃত্যু এই পানিতে পড়ে। গ্রামবাসী শোকাহত, আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোয়াদ ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণী ও তৌসিফ একই বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। দেখছেন জনপদের সময়। ইনানি সৈকতে গোসলে নেমে অসাবধানতাবশত গুপ্তখালে পড়ে যাওয়া 5 পর্যটককে উদ্ধার করেছেন জেলে ও বিচ কর্মীরা। সাগরে গোসলে নামতে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। উত্তাল সাগরে গোসলে নামা পর্যটকদের গুপ্তখালের বিষয়ে সচেতন করা হলেও অনেকে নির্দেশনা অমান্য করে সমুদ্রে নামেন। সকালে সৈকতের উত্তর অংশে গোসলে নামেন কয়েক যুবক। এক পর্যায়ে তারা গুপ্তখালে ডুবে যেতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছে পর্যটকদের উদ্ধার করেন জেলে ও বিচ কর্মীরা। 2 জনকে চিকিৎসা দেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন জেলেরা। দুপুরে হাতিয়ার কাজির বাজার ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। জেলেদের অভিযোগ, মাইলিক সংরক্ষণে নদী ও সাগরে ভিন্ন ভিন্ন সময়ে অবরোধ দেয় বাংলাদেশ ও ভারত। এতে বাংলাদেশে অবরোধ চলাকালে ভারতীয় জেলেরা ঢুকে মাছ ধরে নিয়ে যায়। এজন্য সরকারি নিষেধাজ্ঞা সফল হয় না। তাই নদী ও সাগরে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবি জানান জেলেরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব জামায়াতের। জাতিসংঘ সাধারণ পরিষদেরও ভাষণে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন
এবং সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বগুড়ায় বাবা ছেলে সহ 4 জেলায় দুর্ঘটনায় ছড়ল 10 প্রাণ। বেপরোয়া গতিই কারণ বলছে পুলিশ। এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।